Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, hi, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ আমি বরাবরের মতোই প্রত্যেক সপ্তাহের জন্য কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, কিভাবে উত্তর দিবেন, উত্তর সহ দেখানোর চেষ্টা করি। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিভাবে উত্তর সহ তৈরি করবেন এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, এখন দেখাবো ক্লাস 8-এর কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমাকে প্রতিনিয়ত অ্যাসাইনমেন্ট নিয়েই কাজ করতে হয়, 6, 7, 8, 9 চারটা ক্লাসের অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো উত্তর তৈরি করতে হয়। তাই আমি অনেক পরিশ্রম করি, অনেক চেষ্টা করি তোমাদেরকে নির্ভুলভাবে উত্তর দেওয়ার জন্য। তাই উত্তর পাওয়ার জন্য অথবা অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আমি বরাবরের মতোই পরবর্তী সপ্তাহে কী অ্যাসাইনমেন্ট আসবে সেই তথ্য জানিয়ে দেই, সেই সাবজেক্টগুলো বলে দেই। তাই যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য। স্টুডেন্ট, তাহলে দেখি আজকে যে সাবজেক্টগুলোর অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করব, সেই অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন, খাতা সাজাবেন সেটা দেখাবো। তারপরে কোথায় প্রশ্ন উত্তর পাবেন সেটা দেখাবো। তারপর কীভাবে প্রশ্ন উত্তর দেবেন সেটাও দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট থাকছে, এই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়। ডিয়ার স্টুডেন্টস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ইংরেজি এই তিনটি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করব উত্তর সহ। ডিয়ার স্টুডেন্টস, যেই উত্তরগুলো আমরা বইতে পাই আমি শুধু বইয়ের রেফারেন্স দেখাই দিই, কারণ বইতে যেহেতু আছে আমার লিখে দেওয়ার প্রশ্ন ওঠে না। আর যেটা বইতে নাই ওটা আমি নিজে লিখে দিচ্ছি, নিজে তৈরি করে দিচ্ছি তোমাদেরকে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে ইংরেজি কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। ইংরেজি অ্যাসাইনমেন্ট আমরা দেখতেছি এই লাল সার্কেল, এর ভিতরে এটি হচ্ছে প্রশ্নটা একটু চতুর্থ সপ্তাহে একটু ভিন্ন মাত্রায় করেছে, একটু ভিন্ন রকমের প্রশ্ন, কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন করেছে, গ্রামার প্রশ্ন করেছে। তো গ্রামার প্রশ্ন করতে গিয়ে তারা সরাসরি প্রশ্ন না দিয়ে বইয়ের পেজের নাম্বার লিখিয়ে দিয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে লেখা আছে এক্সারসাইজ অ্যাট পেজ নাম্বার 143। ডিয়ার স্টুডেন্ট, 143 নাম্বার পেজে আমার কিছু প্রশ্ন আছে দেখেছি। প্রশ্নটার হেডলাইন হচ্ছে চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলছে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেওয়ার জন্য। ডিয়ার স্টুডেন্ট, তাহলে পেজ নাম্বার 143 এটা কোন বইয়ের? ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখছি বইয়ের নামটা ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। ডিয়ার স্টুডেন্ট, আমরা অবশ্যই প্রত্যেক ক্লাসে গভর্নমেন্ট সরকার তোমাদেরকে মূল বই দেওয়ার সাথে একটা গ্রামার বই দিয়েছে। এটা ইংলিশ বইয়ের আমরা দ্বিতীয় পত্র বলি, ইংরেজি সেকেন্ড পেপার বলি। এটা সরকারের দেওয়া যে সেকেন্ড পেপার বই, তোমরা যেটা ক্রয় করেছো বাজার থেকে ওটা নয়, সরকারের দেওয়া যে পাঠ্য বই সেকেন্ড পেপার, ওটার নাম হচ্ছে ইংরেজি গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এটা গভর্নমেন্ট দিয়েছে, সরকার দিয়েছে যে বইটা তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার। ওই বইতে ইউনিটি 7-এ আমরা দেখেছি চেঞ্জিং সেন্টেন্স নামক একটা অনুশীলন অধ্যায় আছে। ওই অধ্যায়ে আমরা দেখেছি চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওখানে আমরা দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আমরা এগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য বলেছে। রেস্টুরেন্ট আমরা একটু পরে করব এই প্রশ্নগুলোর উত্তর। রেস্টুরেন্ট তারপরে একটা প্যারাগ্রাফ দিয়েছে। প্যারাগ্রাফটা হচ্ছে কি সম্পর্কে? সাপোজ মনে করো ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, পরিদর্শন করে গত বছরে তুমি একটি স্থান পরিদর্শন করেছ। ডেসক্রাইব দ্যাট প্লেস, ওই স্থানটি বর্ণনা করো। অ্যান্সারিং ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে। রেস্টুরেন্ট, তুমি গত বছরে একটি স্থান পরিদর্শন করেছ, এখন ওই স্থানের বর্ণনা দিবে। তবে এই উত্তরগুলো থাকতে হবে হোয়াট ডিড ইউ ভিজিট, কোথায় তুমি ভ্রমণ করেছ, কোথায় তুমি পরিদর্শন করেছ। হোয়াই ডিড ইউ গো দেয়ার, কেন তুমি সেখানে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো দেয়ার, কীভাবে তুমি সেখানে গিয়েছিলে। হু অ্যাকম্পানিড ইউ, তোমার সাথে আর কে কে সঙ্গী হয়েছিল। ডিড ইউ লাইক দি প্লেস, তুমি কি ওই স্থানটি পছন্দ করো। হোয়াই, কেন করো অথবা কেন করো না। এই প্রশ্নগুলোর উত্তর তোমার ওই প্যারাগ্রাফ থাকতে হবে। ডিস্ট আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য, তাহলে আমরা উত্তরে চলে যাচ্ছি।
ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এইটের উত্তর দেওয়ার আগেই দেখব আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট শিরোনামটা লিখব। ডিয়ার স্টুডেন্ট, রিটেন চেঞ্জিং সেন্টেন্স অ্যান্ড মাই ভিজিট টু প্লেস, অর্থ হচ্ছে আমি চেঞ্জিং সেন্টেন্স লিখেছি এবং কি একটি স্থান পরিদর্শন করেছি। ডিয়ার স্টুডেন্ট, একটি স্থান পরিদর্শন, আমার একটি স্থানের পরিদর্শন, এটা হচ্ছে এটা হেডলাইন। ডিয়ার স্টুডেন্ট, বা অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে, তারপরে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের নাম লিখবে, তারপর বিষয় লিখবে, তারপরে তোমাদের শ্রেণী, তারপরে রোল নাম্বার, তারপরে শাখা। ডিয়ার স্টুডেন্ট, তারপরে তারিখটা অবশ্যই আমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট শুরু হবে। চতুর্থ অ্যাসাইনমেন্ট আমাদের শুরু হতে যাচ্ছে ডিয়ার স্টুডেন্ট 21 তারিখে। ডিয়ার স্টুডেন্ট, আমরা 21 তারিখে চতুর্থ অ্যাসাইনমেন্ট শুরু করতে যাচ্ছি, তাই আমরা এখানে 21 তারিখ লিখব চতুর্থ অ্যাসাইনমেন্ট শুরু করার জন্য। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা চলে যাচ্ছি উত্তরে। ডিয়ার স্টুডেন্ট, তার আগে উত্তম অগ্রগতি প্রয়োজন, এই লাইনটি তোমরা লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা উত্তরে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, একটু আগে বলছি আমরা যে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে এই বইটি, ওই বইটির 143 নম্বর পেজে আমরা দেখেছি এই প্রশ্নগুলো আছে। এখানে দেখতেছি আমরা নাম্বার হচ্ছে 12টি, কিন্তু প্রশ্ন হচ্ছে 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি প্রশ্ন আছে, কিন্তু নাম্বারিংয়ে তারা ভুল করেছে, নাম্বার হচ্ছে 12টি, কিন্তু না, এখানে প্রশ্ন 10টি। এই 10টি প্রশ্নকে আমরা ইন্টারোগেটিভ করব, মানে এখানে লেখা আছে চেঞ্জ দ্য ফলোইং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা এগুলোকে ইন্টারোগেটিভ করব। আমাদের প্রশ্ন এটা দেওয়া আছে যে চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ নেওয়ার জন্য বলছে, তাহলে এই 10টা সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ নিব। আমি করে দিয়েছি, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আবারও আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট, এখানে এই 12টি বাক্যকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, এখনই করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে ঠিক আছে, আমরা যাচ্ছি। তাহলে প্রথম 1 নম্বর উত্তর, আমরা জানি ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে, সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। আমরা অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেছি, আমরা সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসিয়েছি, তারপর আমাদের শর্ট ফর্ম নট বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি বসিয়েছি শর্ট ফর্ম নট। এখানে শর্ট ফর্ম নটটি ইন্টারোগেটিভ একটা নিয়ম যে সেন্টেন্স যদি নট না থাকে আমাদের শর্ট ফর্ম নট বসাতে হবে, তারপরে ওই সেন্টেন্স ইন্টারোগেটিভ হবে। ডিয়ার স্টুডেন্ট, আবারও আমি বলে দিচ্ছি, কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, তারপরে শর্ট ফর্ম নট বসাতে হবে। তবে শর্ট ফর্ম নটটা বসাবো কোন সময়, যদি সেন্টেন্সে নট দেওয়া না থাকে তখনই আমরা শর্ট ফর্ম নট বসাবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 1 নম্বর সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, এবার 2 নম্বর আমরা দেখছি নো ওয়ান ক্যান টলারেট দিস। ডিয়ার স্টুডেন্ট, আমরা আগের মতোই এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ করতে পারছি না, কারণ এখানে একটি নিয়ম আছে, নো ওয়ান নোবডি নান। নো ওয়ান নোবডি নান যদি থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে হলে নো ওয়ান নান নো উঠিয়ে আমাদের হু বসাতে হবে। আমরা এখানে হু বসিয়েছি, হু বসানোর পরে বাকি সেন্টেন্স লিখলে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা 3 নম্বর তো নেই, আমাদের আছে 4 নম্বর আমরা দেখতেছি, আমি একটু আগে বলছি নো ওয়ান নোবডি থাকলে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে না, এগুলোর পরিবর্তে হু বসাতে হবে। আমরা বসিয়েছি হু বসালেই আর বাকি সেন্টেন্সটা যেভাবে সেভাবে লিখলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। অবশ্যই আমরা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। ডিয়ার স্টুডেন্ট, আমরা অবশ্যই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা 5 নম্বর আসছি। ডিয়ার স্টুডেন্ট, 5 নম্বর সেন্টেন্স হচ্ছে আমরা দেখতেছি, এখানে প্রশ্ন আছে গালিভার could hear his was ticking in his pocket. ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টে আগে আনতে হবে। এখানে গালিভার হচ্ছে সাবজেক্টের আগে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে এসেছি, তারপরে আমাদের শর্ট ফর্ম নট বসাতে আমরা শর্ট ফর্ম নট বসিয়েছি, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। বাকি যে শব্দগুলো আছে যেখানে এখানে বসালেই হবে, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা 6 নম্বর আসছি। 6 নম্বরে আমরা দেখছি যে ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক। ডিয়ার স্টুডেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা আগের মতোই সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। আমরা এখানে অক্সিলিয়ারি ভার্বটা, তারপরে শর্ট ফর্ম নট বসাতে হবে, আমরা শর্ট ফর্ম নট বসিয়েছি, তারপরে সেন্টেন্সের বাকি অংশ যেভাবে আছে এইভাবে বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে যাচ্ছি তাহলে নেক্সট যে আমাদের 5টি রয়েছে ওই 5টি উত্তরের জন্য। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখানে দেখতেছি ডিয়ার স্টুডেন্ট 8 নম্বর আমরা দেখতেছি অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টে আগে এনেছি, তারপরে শর্ট ফর্ম নট বসিয়েছি, তারপরে এই সেন্টেন্সটির বাকি অংশ যেভাবে সেইভাবে বসালে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে দেখতেছি ম্যাক্সিমাম সেন্টেন্সেরই আমাদের অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ওই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা 9 নম্বর দেখছি এভরিবডি। ডিয়ার স্টুডেন্ট, একটা রুল আছে এভরিবডি এভরিওয়ান, এগুলো থাকলে আমাদেরকে ইন্টারোগেটিভ করার সময়
হু বসাতে হবে। তারপরে হু বসানোর পরে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। টিয়ারের সময় আমরা হু বসিয়েছি এভরিবডি উঠিয়ে, তারপরে অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়েছি, নট বসানোর পরে সেন্টেন্সের বাক্যাংশ যেভাবে আছে এভাবে বসিয়ে দিয়েছি, সেন্টেন্সটা ইন্টারপ্রেট হয়ে গেছে। টিয়ারের সময় আমরা 10 নম্বর দেখছি। 10 নম্বরে আমরা দেখতেছি অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা যখন আমরা সাবজেক্টের আগে নিয়ে এসেছি, তারপরে শর্ট ফর্ম নট বসিয়েছি, সেন্টেন্সটা ইন্টারপ্রেট হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে 11 নম্বর আমরা দেখেছি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদেরকে বসাতে হবে ডু ডিড ডাজ। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা ডু ডিড ডাজ বসিয়ে ইন্টারপ্রেট করব, কিন্তু ডু ডিড ডাজ একটা নিয়ম অনুসারে বসে। আমরা ডিডটা বসিয়েছি কারণ যদি ভার্বের টু ফর্ম থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম অথবা টু ফর্ম, এটা ফার্স্ট ফর্ম বলা হয়, টু ফর্ম বলা হয়। যদি ভার্বের টু ফর্ম থাকে অথবা ফার্স্ট ফর্ম বা অতীত ফর্ম থাকে, তাহলে আমাদেরকে ইন্টিগ্রেট করার সময় ডিড বসাতে হবে। আমরা ডিড বসিয়েছি, তারপর শর্ট ফর্ম নট বসিয়েছি, তারপরে বাকি সেন্টেন্স বাকি অংশে যেভাবে আছে এভাবে বসালে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে এখন আমরা আমাদের লাস্ট প্রশ্নে চলে যাচ্ছি 12 নম্বর। 12 নম্বর অক্সিলারি ভার্ব, অক্সিলারি সাবজেক্টের আগে বসিয়েছি, তারপরে শর্ট ফর্ম নট, সেন্টেন্সটা ইন্টারপ্রেট হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখান থেকে শিখলাম ইন্টিগ্রেট কীভাবে করে। ইন্টিগ্রেট করতে হলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হবে। আমরা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসেছি, তারপরে শর্ট ফর্ম নট বসালে সেন্টেন্সটা ইন্টারপ্রেট হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা ইন্টিগ্রেট কীভাবে করে উত্তর দেখানোর চেষ্টা করেছি, এগুলো লিখলে হয়ে যাবে, তোমাদের উত্তর হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে মনে করো তুমি একটি স্থান পরিদর্শন করেছো গত বছরে, তাই ওই স্থানটির বর্ণনা দিয়ে তুমি একটি স্থানের বর্ণনা দিয়ে আমাদেরকে অবশ্যই একটি প্যারাগ্রাফ লিখতে হবে। আর অবশ্যই প্যারাগ্রাফ লেখার সময় আমাদের এই 5টি প্রশ্নের উত্তর থাকতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি চেষ্টা করেছি 5টি প্রশ্ন উত্তর দিয়েই আমাদের প্যারাগ্রাফ তৈরি করার জন্য। ডিয়ার স্টুডেন্ট, এটা হেডলাইনই হবে মাই ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। আমি একটা ঐতিহাসিক স্থানের ভ্রমণ, আমার একটা ঐতিহাসিক স্থানের ভ্রমণ। ডিয়ার স্টুডেন্ট, আমার একটা ঐতিহাসিক স্থানের পরিদর্শন বা ভ্রমণ আমি এখানে লেখার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট, একটু পড়ে দিচ্ছি। এ হিস্টোরিক্যাল প্লেস হ্যাজ এ স্পেশাল অ্যাট্রাকশন ফর অল অফ আস। অর্থাৎ হচ্ছে একটা ঐতিহাসিক স্থানের বিশেষ আকর্ষণ আমাদের সবারই আছে। ইট ইজ এডুকেটিভ অ্যান্ড কালচারাল ভ্যালুস। এটা যেমন শিক্ষামূলক এবং সাংস্কৃতিক মূল্য আছে। এ ফিউ ডেজ অ্যাগো, অনেকদিন আগে, আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য ষাটগম্বুজ মস্ক। আমরা বাগেরহাট, আমার একটা সুযোগ হয়েছে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করা। তারপর হচ্ছে যে আওয়ার স্কুল ওয়াজ ক্লোজড at that time, ওই সময় আমার স্কুল বন্ধ ছিল। দেন ইট ওয়াজ এ গুড অপরচুনিটি ফর মি টু ফুলফিল মাই ডিজায়ার। তাই আমার সুযোগ হয়েছে, ভালো একটা অপরচুনিটি হয়েছে যে আমার ইচ্ছাটাকে পূরণ করা। আই ওয়েন্ট দেয়ার টু সি দ্য মাজার অফ খান জাহান অ্যাট বাগেরহাট। আমি সেখানে গিয়েছিলাম খানজাহান আলীর বাগান দেখতে। বলেছে সেখানে তুমি কেন গিয়েছিলে? আমি সেখানে খানজাহান আলীর বাগান দেখার জন্য গিয়েছিলাম। তারপরে তুমি কোথায় ভিজিট করেছিলে? তুমি বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে ভিজিট করেছিলে, এটা লেখা আছে। যে তারপরে আই অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড দেন, আমি সেখানে আমার কিছু বন্ধুদের সাথে গিয়েছিলাম। বলেছে কে তোমার সাথে সেখানে গিয়েছিল? এটার উত্তর আমরা পেয়ে গেছি। উই স্টে দেয়ার ওয়ান ডে, আমি সেখানে একদিনের মতো থেকেছিলাম। আই ওয়েন্ট দেয়ার বাই দ্য ট্রেন, আমি সেখানে ট্রেনে গিয়েছিলাম। এখানে প্রশ্ন ছিল কী দ্বারা গিয়েছিল, আমি সেখানে ট্রেনে গিয়েছিলাম। আই লাইক দ্য প্লেস, আমি স্থানটি পরিদর্শন পছন্দ করি কারণ ইট ইজ এ হিস্টোরিক্যাল প্লেস, এটা একটা ঐতিহাসিক স্থান। মোরওভার ইট হ্যাজ অ্যান আর্কিটেকচারাল বিউটি, এটা খুবই স্থাপত্যগত সৌন্দর্য আছে। দ্য মাদার স্ট্যান্ডস অন রেজড গ্রাউন্ড, এটার উঁচু স্থানে একটাই মাদার আছে। দ্য টম্ব ইজ মেড অফ স্টোন, এটা ডোমগুলো পাথরের তৈরি। হজরত ফির খানজাহান আলী কেম হিয়ার ফ্রম দিল্লি টু প্রিচ ইসলাম। খানজাহান আলী এটা এখানে এসেছিল ইসলাম প্রচারের উদ্দেশ্যে। হি ডাইড অন 25 অক্টোবর 1459, 1559 সালে 25 অক্টোবর তিনি মারা যান। উই স মেনি আদার থিংস, আমরা আরও অন্যান্য জিনিস দেখেছিলাম। এনজয়েড দেম, সেখানে অনেক কিছু উপভোগ করেছিলাম। দ্যার ইজ এ বিগ ট্যাঙ্ক, একটি বড় ট্যাঙ্ক ছিল, হ্রদ ছিল, জলাশয় ছিল। ইন দ্য ফ্রন্ট অফ দ্য মাদারের সামনে। উই অলসো ভিজিটেড দ্য ষাটগম্বুজ মস্ক, আমরা ষাটগম্বুজ মস্ক পরিদর্শন করেছিলাম। ইট স্ট্যান্ড অন 60 পিলার, সেটা 60 পিলারের উপরে স্থাপিত বা ফিলারের উপরে দাঁড়িয়েছে, মানে 66 ফিলারের উপরে দাঁড়িয়ে আছে। এটা 77 বিউটিফুল ডোম, এখানে 77টি তার ডোম আছে, গম্বুজ আছে। ইট লুকস ভেরি বিউটিফুল, এটা খুব সুন্দর দেখায়। ইট ইজ নোন অ্যাক্রস দ্য কান্ট্রি, এটা আমাদের দেশে সারা দেশে এটা পরিচিত। দ্য ভিজিট রিয়েলি ওয়াইড অ্যান্ড মাই আউটলুক, এই ভ্রমণটি আমার দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করে। বেসড অন মাই পজিটিভ এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস, আমার ইতিবাচক অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে উই শুড ভিজিট আদার হিস্টোরিক্যাল প্লেস অফ আওয়ার কান্ট্রি, আমাদের আরও অন্যান্য
ঐতিহাসিক স্থান আছে, এগুলো পরিদর্শন করা উচিত অ্যাট আওয়ার কনভেনিয়েন্স, আমাদের সুবিধার জন্য। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা বিজ্ঞানে চলে আসছি। ডিয়ার স্টুডেন্ট, বিজ্ঞানের এখানে আমরা দেখতেছি পরমাণুর গঠন এবং পরমাণুর সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ নিয়ে প্রশ্ন করেছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা দেওয়া আছে, এখানের উপর আমাদের একটি অঙ্ক দেওয়া আছে, আমি অঙ্কটিও করে দিয়েছি। এবং আইসোটোপ কাকে বলে, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? ডিয়ার স্টুডেন্ট, তাহলে আইসোটোপ কাকে বলে আমরা প্রথম দেখি। ডিয়ার স্টুডেন্ট, এর আগে আমরা কিভাবে কভার পেজ সাজাবো, কভার পেজে প্রথম অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে আইসোটোপ পারমাণবিক সংখ্যা, জেট মোলের পটন সংখ্যা নির্ণয়। আমরা জেট মোলের পটন সংখ্যা নির্ণয় করেছি। এক্স ও ওয়াই মোল দুটির মধ্যে যোগ গঠন যুক্তি সহ বিশ্লেষণ আমরা সবই এখন দেখাবো। তার আগে শিরোনামটা এটা লিখতে হবে, তারপরে বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম লিখবে, তারপরে তোমাদের শ্রেণী লিখবে, রুল নাম্বার লিখবে, শাখা লিখবে, রেস্টুরেন্ট, তারপরে তারিখ অবশ্যই 21 তারিখ লিখবে, কারণ তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট 21 তারিখ থেকে শুরু হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এখন আমরা নেক্সট চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে আইসোটোপ কাকে বলে। আমরা এখানে আমাদের বইয়ের 58 নম্বর পেজে আইসোটোপ দেখতেছি, সংজ্ঞা খুব স্পষ্টভাবে দেওয়া আছে, এই সংজ্ঞাটি দিলে হয়ে যাবে। আইসোটোপ কাকে বলে, আমাদের 58 নম্বর পেজে আইসোটোপ কাকে বলে এই সংজ্ঞাটি দিলে হয়ে যাবে। আর যদি তুমি 2-1 লাইন দিলে সমস্যা নেই, 2-1 লাইন তুমি বাড়তি দিতে পারো, সমস্যা নেই। এবার আমরা পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায় সেখানে চলে যাচ্ছি। রেজিস্টার পারমাণবিক সংখ্যাটা আমরা বইতে পেয়ে গেছি। এখানে সুন্দরভাবে লেখা আছে প্রোটনের সংখ্যা পারমাণবিক সংখ্যা বলে। অনুমোলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আমরা 57 নম্বর পেজে আমরা পেয়ে যাচ্ছি পারমাণবিক সংখ্যা কাকে বলে। রেজিস্টার এটুকু দিলে হয়ে যাবে। রেজিস্টার এখন আমরা নেক্সট গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। গ নম্বর প্রশ্নে একটি অঙ্ক আমাদের নিউটনের সংখ্যা বের করতে বলেছে, আমি অঙ্কটি করে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, নিউটনের সংখ্যা কীভাবে বের করতে হবে, আমরা জেট মোলের ভর সংখ্যা থেকে জেট মোলের প্রোটন সংখ্যাকে যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমরা নিউটনের সংখ্যা পেয়ে যাব, নিউট্রনের সংখ্যা পেয়ে যাব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি 3 নম্বরের ঘ নম্বর অঙ্কটা করে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা আসছি উদ্দীপকের চকে উল্লিখিত এক্স ও ওয়াই মূল দুটির পরমাণু সময়ের মধ্যে যোগ গঠন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ। ডিয়ার স্টুডেন্ট, এটা যুক্তিসহ বিশ্লেষণ একদম ইজি। আমরা এই বিশ্লেষণটি লিখলে আমরা এক্স ওয়াই মূল দুটির পরমাণু সময়ের মধ্যে যোগ গঠন সম্ভব কিনা আমরা এটা পেয়ে যাব। এই 61 নম্বর পেজ থেকে 62 নম্বর পেজের এই বিশ্লেষণটি দিলে হয়ে যাবে। এই বিশ্লেষণটি দিলে আমাদের এই ঘ নম্বর উত্তরটি হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্নের উত্তর কীভাবে দিবে এখন সেটা দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, তার আগে আমরা প্রশ্নটি পড়ে নেই। প্রশ্নে কী দেওয়া আছে। ডিয়ার স্টুডেন্ট, কোভিড-19 কারণে রনি স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, মনে করো তুমি রনি অথবা তোমার এক বন্ধু রনি, এই রনির স্কুল কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে বন্ধ আছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তোমাদের স্কুল এখন আর স্কুল হিসাবে নেই, এখন এখানে কোভিড-19 বা করোনা ভাইরাসের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে, বা হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমন একটা তথ্য, গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। ধরো তোমার পাশের গ্রামে তোমার এক বন্ধুর পাশের বাড়িতে একজন ব্যক্তির করোনা ভাইরাস ধরা পড়েছে। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরিবারটি চরম অসহায় পরিস্থিতির পরে এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা তাদের এই দুর্ভোগ লাঘব করেন। স্টুডেন্ট, তাহলে স্বেচ্ছাসেবীরা তাদেরকে কী করে, অনেক সহযোগিতা করে, সেবা করে। তাহলে এখানে প্রশ্নগুলো দেখি আমরা কি বলেছে। সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়? স্টুডেন্ট, সাংস্কৃতিক আত্মীকরণটা কি বলতে কি বোঝায় আমরা একটু পরে উত্তর দিব। সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ দাও। সামাজিক পরিবর্তন কীভাবে সমাজ পরিবর্তন হচ্ছে এর 2টি উদাহরণ আমরা দিব। আর রনির এলাকার মতো পরিস্থিতি তোমার এলাকার কোভিড আক্রান্তের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের সেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। স্টুডেন্ট, তোমার এলাকা যদি এরকম কোভিড-19 আক্রান্ত হয়ে যায়, তুমি তোমার বন্ধুদের মিলে, তোমার বিদ্যালয়ের বন্ধুদের মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করবে। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকরণে কী ধরনের প্রভাব বিস্তার করেছে তা ব্যাখ্যা করো। স্টুডেন্ট, তথ্য প্রযুক্তি এই কোভিড-19 সময় কী ধরনের ভূমিকা পালন করে তার আমরা ব্যাখ্যা দেব। স্টুডেন্ট, তাহলে আমরা এর আগে
আমরা কিভাবে কভার পেজ সাজাবো সেটা দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, আমরা কভার পেজের প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা লিখবো সেটা হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণের সংজ্ঞা, কোভিড আক্রান্ত এলাকা, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সামাজিকরণের প্রভাব বিশ্লেষণ। তারপরে বিদ্যালয়ের নাম, তোমাদের শাখা লিখবে, তারপর বিষয়, শ্রেণী লিখবে, রোল নাম্বার। তারপরে তোমাদের চতুর্থ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 21 তারিখ থেকে শুরু হবে, তোমরা 21 তারিখ লিখতে পারো, অথবা তোমাদের বিদ্যালয়ে যে তারিখ দিতে বলবে সেই তারিখ দিতে পারো। তারপরে মন্তব্য থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন প্রশ্নে চলে যাচ্ছি। আমরা বইতে এই উত্তরটা পেয়ে যাচ্ছি, সাংস্কৃতিক আত্মীকরণ। ডিয়ার স্টুডেন্ট, এই অংশটুকু দিলে আমরা ক নম্বর প্রশ্ন উত্তর পেয়ে যাব। সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায় আমরা বইতে পেরেছি, তোমরা এখান থেকে এটুকু লিখলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এবার সামাজিক পরিবর্তন দুটি উদাহরণ। সামাজিক পরিবর্তন আমরা দুটি উদাহরণ, অনেকগুলো উদাহরণ আছে, আমরা দুটি উদাহরণ দিতে পারি। সাংস্কৃতিক ব্যক্তি, সাংস্কৃতিক আয়ন। আরও এই পেজে আমরা 37 নম্বর পেজে আরও অনেকগুলো আছে, যে সমাজ পরিবর্তনের আরও অনেকগুলো উদাহরণ আছে, আমরা উদাহরণগুলো দিতে পারি, দিলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এমন না যে তোমাকে বেশি করে লিখতে হবে, আমি বারবার বলে প্রাসঙ্গিক লিখলে বেশি লেখার দরকার নাই, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক লেখা তোমাকে এড়িয়ে চলতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে যাচ্ছি এবার গ নম্বর প্রশ্ন উত্তরে। রনির এলাকা করোনা আক্রান্ত হলে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো তোমার স্বেচ্ছাসেবামূলক যে উদ্যোগ নেওয়ার জন্য যে যে কার্যক্রম করবে সে তালিকা আমি তৈরি করে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, এই তালিকায় এগুলি থাকলে তোমাদের এই উত্তরটা হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্ন উত্তরের জন্য। ঘ নম্বর প্রশ্ন উত্তরে ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি যে তথ্য প্রযুক্তি কী ধরনের সামাজিকরণের প্রভাব বিস্তার করে। তথ্য প্রযুক্তিতে আমরা দেখছি ইলেকট্রনিক মেল, ইলেকট্রনিক কমার্স, ফেসবুক, টুইটার, এই তিনটি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রভাব বিস্তার করে কোভিড-19 সময়। ডিয়ার স্টুডেন্ট, কোভিড-19 সময় আমাদের উপসংহারে তোমরা এটুকু লিখবে, তারপরে প্রথম যে শিরোনামটা, প্রথম যে ভূমিকাটা এতটুকু লিখবে। লেখার পরে আর এই তিনটি ব্যাখ্যা করার জন্য আমরা বই থেকে এই তিনটি আমরা পেতে পারি, আমরা বইতে দেখেছি এই তিনটির ব্যাখ্যা আসছে। ডিয়ার স্টুডেন্ট, তাই আমি আর লিখলাম না, বই থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের বইতে এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিস্তার এই অংশটুকু তোমরা এই তিনটার জন্য লিখে দিলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আমি চেষ্টা করেছি তোমাদের কীভাবে উত্তর দিতে হয়। সকল সাবজেক্ট প্রতিদিনই আমি তোমাদেরকে বলি যে প্রতি অ্যাসাইনমেন্টের সময় যে অপ্রাসঙ্গিক লেখা দরকার নাই, বেশি লেখার দরকার নাই, প্রাসঙ্গিক লেখা লিখলে অ্যাসাইনমেন্ট হয়ে যায়। ডিয়ার স্টুডেন্ট, তাই আমি নেক্সট সপ্তাহে কী কী অ্যাসাইনমেন্ট থাকছে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি। নেক্সট সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো থাকছে ওই সময় গণিত থাকছে, বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা। ডিয়ার স্টুডেন্ট, আগামী সপ্তাহ গণিত এবং বিজ্ঞান, ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে আমি হাজির হচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, তার আগে আবারও বলে দিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করলেই আপনি আমার পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে। এজন্য সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ডিয়ার স্টুডেন্ট, ওই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।